আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বইয়ের আলোকে জ্যামিতির যে মৌলিক ধারণা রয়েছে এবং ক্যাট কলেজ ভর্তি পরীক্ষার জন্য যে প্রাথমিক তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন ঠিক সেইগুলো নিয়ে মূলত আলোচনা করব। তো তোমরা ষষ্ঠ শ্রেণীর বইয়ে জ্যামিতির মৌলিক ধারণা ষষ্ঠ অধ্যায়ের প্রথম আলোচনা যদি দেখো, সেখানে দেখতে পাবে এটা লেখা আছে যে অর্থ হচ্ছে ভূমি, মিতি অর্থ হচ্ছে পরিমাপ, অর্থাৎ ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা থেকেই হচ্ছে জ্যামিতির উদ্ভব। তো খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড ধারাবাহিকভাবে তার এলিমেন্টস নামে একটি বই লেখেন, যেটি ছিল 13টি খণ্ডে। তো সেখানে জ্যামিতির পরিমাপ পদ্ধতির সংজ্ঞা এবং প্রক্রিয়াগুলো লিপিবদ্ধ করেন। তো আরেকটা বিষয় হচ্ছে কিছু মৌলিক ধারণা বা স্বতঃসিদ্ধের উপরেই হচ্ছে জ্যামিতির অঙ্কন এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ ইত্যাদি জ্যামিতি এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল, ইউক্লিডীয় জ্যামিতি যেটা ছিল। তা আমরা জ্যামিতির বিষয়গুলো পড়তে গেলে যে টপিকগুলো আমাদের খুব ভালোভাবে ধারণা রাখতে হবে সেগুলো নিয়ে মূলত আজকে আলোচনা। তো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে বিন্দু। আমরা যদি একটি ইটকে চিন্তা করি বা একটা ঘনবস্তু চিন্তা করি, সাপোজ ধরে নেওয়া হচ্ছে ঠিক এরকম একটি ঘনবস্তু। তো এখন আমরা দেখব যে এই যে ঘনবস্তুর এই যে তিনটি ধার, এই যে এখানে একটি ধার, এই একটি ধার এবং এই যে একটি ধার বা কিনারা একটি জায়গায় এসে মিলেছে, এবং যেটা হচ্ছে একটা ক্ষুদ্র অতি ক্ষুদ্র স্থানের সৃষ্টি হয়েছে। এটার শুধুমাত্র অবস্থান আছে, এটার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই এবং উচ্চতা বা বেধ নাই। এটাকেই আমরা মূলত বলবি হচ্ছে বিন্দু। তাহলে বিন্দুর সংজ্ঞা কী হবে? যে যার শুধুমাত্র অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা, মাত্রা কিছুই নেই, তাকে আমরা বিন্দু বলি। তো আমরা নর্মালি যখন বিন্দু আঁকি তখন তো এভাবেই একটা ফোঁটা দিই। আসলে এই ফোঁটাটারও কিন্তু একটা ক্ষেত্রফল বের করা সম্ভব। আমরা যদি এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখি, দেখা যাবে যে এটা অনেক বড় দেখাবে তখন, বা এটা যতই ক্ষুদ্র হোক এটার কিন্তু একটা মাত্রা আমরা পাবো। অ্যাকচুয়ালি বিন্দু হচ্ছে ধারণা যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মাত্রা কিছুই নাই, শুধুমাত্র অবস্থান আছে, সেটাকে তো নর্মালি দেখানো যাবে না। তো সেই জন্য আমরা যেটা করি, এই পেন্সিলের সরু মাথা দিয়ে আমরা যদি কাগজে একটি ফোঁটা দিই তাহলে বিন্দুর একটা প্রতিকৃতি পাই, অর্থাৎ বিন্দুর মতো অনুরূপ কিছু আমরা বোঝানোর চেষ্টা করি। তো বিন্দুর ক্ষেত্রে তাহলে আমরা কিছু বৈশিষ্ট্য মনে রাখব, যে যখন আমরা বিন্দু লিখব তখন লিখতে হবে একটি বিন্দুর প্রতিকৃতি, অর্থাৎ এইটা দিয়ে আমরা বিন্দুকে বোঝাচ্ছি। আর দুটি বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা ক্ষুদ্র স্থানই আমাদের বিন্দুর ধারণা দেয়। যে কোনো দুইটি বিন্দুকে একটি সরলরেখা দ্বারা আমরা যুক্ত করতে পারি, এইভাবে আমরা যুক্ত করতে পারি। আমরা পরবর্তীতে আলোচনায় এগুলো পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে সমরেখ বিন্দু। তো যে সকল বিন্দু একই সরল রেখায় অবস্থান করে তাদেরকে আমরা সমরেখ বিন্দু বলি। আমরা জানি যে রেখা উভয় দিকে অসীম। আমরা একটু পরে আবার পড়ব রেখা, বিন্দুর সংজ্ঞাগুলো বা বিন্দু রিলেটেড সংজ্ঞাগুলো আমরা আগে একটু পড়ে নিই। তো একটি রেখার উপরে যতগুলো বিন্দু থাকবে সবগুলি বিন্দুকে বলা হবে সমরেখ বিন্দু, কারণ তারা একই রেখার উপরে আছে। এবং আমরা জানি রেখা অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত। তো তোমরা যদি সংজ্ঞা কখনো আসে বা তথ্য জানতে চায় তাহলে এভাবে লিখে দিতে পারো, যে সকল বিন্দু একই সরলরেখা অবস্থান করে তাদেরকে আমরা সমরেখ বিন্দু বলি। ওকে, এরপর হচ্ছে সমবিন্দু। দুটি অধিক রেখা একই বিন্দুর উপর দিয়ে যদি অতিক্রম করবে তবে ওই বিন্দুকে উক্ত রেখাগুলো সমবিন্দু বলে। সমবিন্দু মনে রাখার ক্ষেত্রে আমরা যেমন বলি যে 4 রাস্তার মোড়, এই যে 4টা রাস্তা এসে একটা বিন্দুতে একটা জায়গা একটা মোড়ের উপর দিয়ে চলে গেছে, মানে এই যে মিলিত স্থান, এটাকে আমরা কি বলি? একটা মোড় বলি। তো আসলে সমবিন্দু হচ্ছে ঠিক ওরকম, যে একটি বিন্দুর উপর দিয়ে যদি একাধিক রেখা অতিক্রম করে তখন আমরা
এই যে নির্দিষ্ট বিন্দুটা ছিল সেই বিন্দুটিকে বলবো হচ্ছে এই রেখাগুলোর সমবিন্দু, অর্থাৎ এই রেখাগুলো একটা নির্দিষ্ট বিন্দুর উপর দিয়ে অতিক্রম করেছে। ওকে, আচ্ছা, এরপরে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক রেখা। তো একটি বিন্দু যদি উভয় দিকে চলতে থাকে তাহলে যে পথের সৃষ্টি হবে তাহলে আমরা তাকে রেখা বলবো। রেখা উভয় দিকে অসীম, মানে এটার কোনো শেষ নেই, সীমাহীন। তো রেখার উভয় দিকে যদি অসীম হয় তাহলে এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে রেখার দৈর্ঘ্য আছে, রেখা একমাত্রিক, কিন্তু দৈর্ঘ্য যে কত সেটা আমরা পরিমাপ করতে পারি না। এই জন্য বলা হয় যে রেখার দৈর্ঘ্য আছে কিন্তু সেটি অনির্দিষ্ট। তাহলে রেখার মাত্রা হচ্ছে একটি। হ্যাঁ, এটা একটু মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ যে রেখা হচ্ছে একমাত্রিক, দৈর্ঘ্য আছে কিন্তু সেটা অনির্দিষ্ট, সীমাহীন, অসীম, দুই দিকে অসীম। তো রেখাকে আমরা এভাবে এই প্রতীক দিয়ে প্রকাশ করি, এই লিখে এভাবে অনেক সময় আমরা প্রতীক দিয়ে বোঝানোর চেষ্টা করি। তাহলে রেখার দৈর্ঘ্য আছে, রেখা হবে হচ্ছে একমাত্রিক, কিন্তু রেখার প্রস্থ বা বেধ নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ওকে, এরপরে সরলরেখা। কোনো বিন্দু চলতে থাকলে যদি তা দিক পরিবর্তন না করে তবে তার চলার পথকে সরলরেখা বলে। এখন রেখা বিন্দু যে চলবে, চলার পথে দিক পরিবর্তন করতে পারে, যেমন এভাবে এভাবে যদি দিক পরিবর্তন করে চলে তাহলে আমরা সেটাকে বক্ররেখা বলবো। আর যদি দিক পরিবর্তন না করে সোজা ভাষায় একবারে আমরা যখন বলি যে কোনো অ্যাড্রেস বা কোনো দিকে যাওয়ার সময় অনেক সময় বলি প্রশ্ন করলে যে তুমি একদম সোজা চলে যাবে, একদম সোজা রাস্তা বরাবর বরাবর বলা হয়, তাহলে এই ধরনের রেখাকে বলা হবে হচ্ছে সরল রেখা। তাহলে রেখার একটি মাত্রা আছে কিন্তু কোনো প্রান্ত বিন্দু নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, এটা খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের। এবং উভয় দিকে গতিশীল বা চলমান। ওকে, তাহলে রেখার ক্ষেত্রে আমরা আরও দুইটি বৈশিষ্ট্য মনে রাখবো। দুইটি বিন্দুর মধ্য দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করা যায়। অর্থাৎ দুইটি বিন্দু যদি দেওয়া থাকে যে নির্দিষ্ট দুইটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দুর মধ্য দিয়ে তুমি কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করতে পারবে এবং সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই। এরপর আসি বক্ররেখা। কোনো বিন্দু দিক পরিবর্তন করে চলতে থাকলে তার চলার পথকে বক্ররেখা বলে। অর্থাৎ একটি বিন্দু যখন উভয় দিকে গতিশীল হবে তাহলে সে সময়ের সাথে তার দিক বা ডিরেকশন যদি চেঞ্জ করে তখন আমরা এই ধরনের রেখাকে বলবো বক্ররেখা। তাহলে বক্ররেখার ক্ষেত্রে সরলরেখার মতো সেম একই ধরনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে উভয় দিকে সীমাহীন, গতিশীল অথবা চলমান, যার জন্য এই রেখা এবং বক্ররেখার দুই দিকে কিন্তু আমরা তীর চিহ্ন দিয়ে দিই, অ্যারো চিহ্ন দিই। এটা দ্বারা বোঝায় যে এটা দুই দিকে গতিশীল। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, রেখার একটি মাত্রা আছে। তাহলে বক্ররেখা হোক সরলরেখা হোক, এই যে তিনটি বৈশিষ্ট্য কিন্তু সেম দুইটার ক্ষেত্রেই। তবে বক্ররেখা আর সরলরেখার মেইন পার্থক্য শুধু একটা, যে চলার পথে এটি দিক পরিবর্তন করে। ওকে, রেখাংশ। একটি রেখা আমরা নিয়ে ধরে নিই এ বি একটি রেখাংশ। এবার এখান থেকে দুটো বিন্দু চিহ্নিত করা হলো সিডি, এবার এইখান থেকে কেটে দেওয়া হলো। তাহলে এই যে সিডি যে আমরা অংশটি পেলাম, রেখার যে দুটি অংশ, রেখার একটি অংশ পেলাম দুটি বিন্দুর মাধ্যমে, এই অংশটাকে বলা হবে রেখাংশ। একইভাবে বক্ররেখা থেকেও যদি আমরা কোনো অংশ কেটে নিই তাহলে সেটা বক্ররেখাংশ বলা যায়। তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? কোনো রেখার দুইটি বিন্দু চিহ্নিত করলে তাদের দ্বারা সীমাবদ্ধ রেখার অংশকে রেখাংশ বলে এবং ওই বিন্দু দুইটিকে উক্ত রেখাংশের প্রান্ত বিন্দু বলে। এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ রেখাংশের ক্ষেত্রে। সুতরাং বলা যায় রেখার প্রতিটি অংশকে রেখাংশ বলে, অর্থাৎ আমরা যতগুলি অংশ কেটে নিই না কেন প্রত্যেকটি অংশকে রেখাংশ বলা যাবে।
তাহলে AB একটি রেখাংশ, কিছু বৈশিষ্ট্য রয়েছে রেখাংশের, খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মনে রাখতে হবে। রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু আছে। তো যেহেতু রেখাংশ হচ্ছে কি রেখার একটি অংশ, তাহলে রেখার যদি মাত্রা একটি থাকে তাহলে অবশ্যই রেখাংশের মাত্রা একটিই হবে, আর দুইটি প্রান্ত বিন্দু থাকবে। হ্যাঁ, এরপরে রেখা অসীম না হয়ে যদি দুই প্রান্তে দুইটি বিন্দুতে সীমাবদ্ধ হয় তাকে রেখাংশ বলে। অর্থাৎ আমরা যে একটু আগে বলেছিলাম একটি বিন্দু উভয় দিকে গতিশীল হলো, কিন্তু অসীম না হয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গিয়ে যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা সেটাকে রেখাংশ বলি। একটি রেখাংশের দৈর্ঘ্যই হলো তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব। এখন আমরা এই A থেকে B পর্যন্ত ধরে নিলাম এটি হচ্ছে, পরিমাপ করে আমরা পেয়েছি 5 সেন্টিমিটার। তাহলে A বিন্দু থেকে B বিন্দু পর্যন্ত আমরা 5 সেন্টিমিটার পেলাম। তাহলে এই যে দূরত্ব এটাকে বলা হবে প্রান্তবিন্দুদ্বয়ের দূরত্ব, এবং এটাই হচ্ছে রেখাংশের দৈর্ঘ্য। প্রান্তবিন্দু ছাড়া রেখাংশের যে কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলে। আমরা একটু আগে পড়েছি যে রেখা, রেখাংশ এগুলো অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত। তাহলে এই যে প্রান্তবিন্দু ছাড়া এর উপরস্থ বাকি যতগুলো বিন্দু আছে তাদেরকে বলা হবে অন্তঃস্থ বিন্দু। আর কোনো একটি তলও যেহেতু অসংখ্য বিন্দু সমন্বয়ে গঠিত, তাহলে রেখাংশের বাহিরে যদি কোনো বিন্দু থাকে সেটিকে আমরা বলবো বহিস্থ বিন্দু, ওই রেখাংশের সাপেক্ষে বহিস্থ বিন্দু। আচ্ছা, আরেকটি বিষয় একটু খেয়াল রাখতে হবে, এই যে মধ্যবিন্দু, রেখাংশের ঠিক মাঝখানে এমন একটি বিন্দু আছে যেটি এই রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করে দেয়, তাহলে সেই বিন্দুটিকে বলা হবে রেখাংশের মধ্যবিন্দু, এবং একটি রেখাংশের একটি মধ্যবিন্দু থাকে। এরপর আসি রশ্মির ক্ষেত্রে। যদি রেখাংশের একটি বিন্দু একদিকে গতিশীল থাকে, গতিশীল হওয়া মানে কি, সেটা অসীম দিকে চলতে থাকবে, অসীম একদিকে অসীম চলতে থাকবে, চলমান বা গতিশীল, তখন আমরা তাকে রশ্মি বলবো। তাহলে রশ্মির ক্ষেত্রে আমরা কি পেলাম, যে একটি বিন্দু হচ্ছে স্থির, যেটাকে আমরা প্রান্তবিন্দু বলবো, আর একটা হচ্ছে চলমান বা গতিশীল প্রান্ত থাকে। তাহলে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে রেখাংশের একটি প্রান্তবিন্দু স্থির এবং অপর প্রান্তবিন্দু গতিশীল, তাকে রশ্মি বলে। রশ্মির কেবলমাত্র একটি প্রান্তবিন্দু আছে এবং অপর দিকে চলমান বা গতিশীল। এটা আমরা খুব গুরুত্বপূর্ণ ধরে নিয়ে মনে রাখব। একটি বিন্দু থেকে একাধিক রশ্মি আঁকা যায়। ধরে নিই এই একটি বিন্দু, তাহলে আমরা এখান থেকে চাইলে অসংখ্য রশ্মি আমরা আঁকতে পারবো। ওকে, আরেকটি বিষয় হচ্ছে যে রশ্মিকে আমরা এভাবে, এখানে অ্যারো থাকবে, অর্থাৎ এ বি, এটার উপরে একটা অ্যারো, এভাবে আমরা প্রকাশ করি। আচ্ছা, এরপর আসি তল। জ্যামিতির যতগুলি গুরুত্বপূর্ণ টপিক আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তল। ওকে, এখানে একটু মিস্টেক। কোনো ঘনবস্তু বা পদার্থের উপরিভাগ, এটা হবে নিম্নভাগকে তল বা পৃষ্ঠ বলে। অর্থাৎ যদি আমরা আবার এই ঘনবস্তুটি দেখি, তাহলে দেখো এখানে টোটাল 6টি তল আছে। তাহলে এই যে উপরিভাগ, আমরা বস্তুটিকে যদি এভাবে রাখি, তাহলে এই যে উপরিভাগ বা নিম্নভাগ অথবা পার্শ্বের এই প্রত্যেকটি পার্শ্ব আসলে এক একটি তল নির্দেশ করে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা জাস্ট একটা তল এঁকেছি, তল এখানে দ্বারা নির্দেশ করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি পৃষ্ঠদেশটি একটি তল। আচ্ছা, এখন তলের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। যেমন একটা ঘনবস্তু, একটু আগে আমরা যেটা দেখলাম, যেমন ইটও একটি ঘনবস্তু, 6টি তল আছে। তলের মাত্রা হচ্ছে 2টি, এটা আমাদের মনে রাখতে হবে। তলের মাত্রা হচ্ছে 2টি, দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, কিন্তু কোনো বেধ বা উচ্চতা নাই। তল 2 প্রকার,
সমতল, অসমতল বা বক্রতল, তলের দুইটি মাত্রা আছে। ওকে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা খুব ভালো করে মনে রাখব। এরপরে সমতল, যে তল কোথাও উঁচু নিচু নয় তাকে সমতল বলে, অথবা যে তলের উপরিভাগ সমান তাকে সমতল বলে। যেমন হচ্ছে এই যে আমরা আয়না ব্যবহার করি প্রত্যেক আমাদের চেহারা দেখার জন্য বা বিভিন্ন কাজে, তো আয়নার উপরিভাগটা একেবারে মসৃণ, একেবারেই মসৃণ, এটাকে আমরা সমতল বলবো। তারপর টেবিল যখন পলিশ করা থাকে, কাঠ এগুলো একদম একেবারে পলিশ করা থাকে, তখন এটাকে আমরা বলতে পারি একটি সমতল। তাহলে সমতলও যদি হয়, যেহেতু এটা তলের একটা প্রকারভেদ, তাহলে তলের যে বৈশিষ্ট্যগুলো, এই সমতলের বৈশিষ্ট্যগুলো কিন্তু এটাই থাকবে যে তলের মাত্রা হচ্ছে দুইটি। ওকে, এরপর অসমতল, যে তলের উপরি বা নিম্নভাগ উঁচু নিচু বা বক্র তাকে অসমতল বলে। যেমন রাস্তার উপরিভাগ, ফুটবলের উপরিভাগ, এছাড়া এই যে আমরা ভূপৃষ্ঠে খোলা জায়গাতে হাঁটে চলাফেরা করি, এই জায়গাগুলো কিন্তু বেশিরভাগ সময় কি উঁচু নিচু থাকে, তাহলে এই ধরনের তলকে আমরা অসমতল বলবো। অনেক সময় রাস্তা ভাঙাচোরা থাকে, এগুলো অসমতল। তাহলে অসমতলের ক্ষেত্রেও মাত্রা হচ্ছে দুইটি। ওকে, যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা আছে তাকে আমরা ঘনবস্তু বলবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঘনবস্তু সম্পর্কে আমাদের ধারণা এবং ঘনবস্তুর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে ঘনবস্তুর মাত্রা হচ্ছে তিনটি। আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি। মাত্রা থাকবে হচ্ছে তিনটি। উদাহরণ হচ্ছে ইট, বই, ম্যাচ, বাক্স, কাঠ ইত্যাদি। আচ্ছা, এই যে ঘনবস্তুর একটি চিত্র দেওয়া আছে, এটাকে যদি আমরা ত্রিমাত্রিকভাবে একটু দেখার চেষ্টা করি, যে এখানে, তাহলে ধরে নিই এটা একটা ইট। এখন এটা সুন্দরভাবে 6টা তল আমরা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু এটা যদি ভেঙে ফেলা হয়, যেমন আমরা ইট থেকে খোয়া তৈরি করি, ছোট ছোট টুকরায় বিভক্ত হয়, তাহলে তার যে অংশগুলো, এগুলোর মাত্রা কয়টা হবে? অবশ্যই 3টে হবে। অর্থাৎ যে বস্তু আমরা গ্রিপ করতে পারি, ধরতে পারি, হ্যাঁ, তার মাত্রা হচ্ছে 3টা এবং ঘনবস্তু, এটা মনে রাখবে। আর যেটা তল, তল শুধুমাত্র আমরা স্পর্শ করতে পারি, যেমন হচ্ছে হোয়াইট বোর্ড, দেওয়াল, দেওয়ালের পৃষ্ঠ আমরা শুধুমাত্র টাচ করতে পারি, এটা হচ্ছে তল, তল নির্দেশ করে। তাহলে ঘনবস্তু হচ্ছে ত্রিমাত্রিক, 3টি মাত্রা আছে। আচ্ছা, এবার যেহেতু এটা আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে টোটাল তল হচ্ছে 6টি, এটা একটু মনে রাখবে। আর যদি আমরা ধার হিসাব করি, মানে এই যে কিনারাগুলা, তাহলে কয়টা কিনারা আছে একটু তোমরা হিসাব করো। এই যে 1 2 3 4, উপরে কয়টি আছে? 4টি, 1 2 3 4, আর এপাশে 2টি, এপাশে 2টি সাইডে, তাহলে 4 আর 4 8, আর 2 10, আর 2 12। তাহলে ঘনবস্তুর যদি আয়তাকার হয় তাহলে তার ধার হবে হচ্ছে 12টি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফুটবল বা এই যে গোলক টাইপের, এগুলো কি ঘনবস্তু হবে? ইয়েস, এগুলো সবই ঘনবস্তু। যেমন ফুটবল তো একেবারে গোলাকার, তাহলে তল কয়টি হবে? এটার একটাই তল, কিন্তু সেটা কি বক্রতল হবে। ওকে, তো এইভাবে প্রত্যেকটা বিষয়ের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়বে, কারণ ক্যাডেট কলেজের কোশ্চেনগুলো হয় খুব ডিপলি, একবারে বেসিক নলেজ থেকে কোশ্চেনগুলো হয়। আচ্ছা, এরপরে আসি মাত্রা। যে এতক্ষণ আমরা মাত্রা নিয়ে কথা বললাম, এই মাত্রা আসলে কি এবং কোনটিকে বলা হয়? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এদেরকে মূলত হচ্ছে মাত্রা বলা হয়। তো ত্রিমাত্রিক অবস্থান বোঝানোর জন্য আমরা এই 3টা অ্যাক্সিস ধরে নিই। তোমরা পরবর্তীতে এটা জানতে পারবে যে একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, এবং একটা ঠিক এইভাবে সোজা আসে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু এটা যেহেতু দ্বিমাত্রিক সারফেসে বা চিত্রে আমরা দেখাতে পারি না, এই জন্য আমরা এটাকে এই দিক থেকে ধরে নিই। তো 3টা অ্যাক্সিস দিয়ে আমরা 3টা মাত্রা বোঝাই যখন ত্রিমাত্রিকভাবে কোনো কিছুর অবস্থান বোঝানো হয়।
আর জ্যামিতির ক্ষেত্রে এই যে ঘনবস্তুর মাত্রা হচ্ছে 3টি, ত্রিমাত্রিকভাবে সে যে জায়গাটা দখল করে আর কি। ঠিক আছে, এই জন্য আর একটা বিষয় একটু বলে দিই ঘনবস্তুর ক্ষেত্রে, যে ঘনবস্তুর আমরা নির্দিষ্ট আয়তন বের করতে পারি ঘনবস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, আর যাদের হচ্ছে 2টা মাত্রা আছে, যেমন হচ্ছে তল হচ্ছে দ্বিমাত্রিক, যাদের 2টা মাত্রা আছে তাদের ক্ষেত্রফল বের করা সম্ভব দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে। অথবা আমরা যখন একটা রুমের 4টা দেওয়ালের কথা চিন্তা করি তখন কিন্তু যে কোনো 2টা মাত্রায় গুণ হয়, মানে একটাকে আমরা উচ্চতা ধরে নিই, একটাকে হচ্ছে দৈর্ঘ্য ধরে নিই, একটাকে প্রস্থ ধরে নিই, তাহলে প্রস্থ এবং উচ্চতা বরাবর গুণ করলে আমরা এই ধরে নিই এটা হচ্ছে প্রস্থ এবং এটা হচ্ছে উচ্চতা একটা রুম, তখন এই প্রস্থ আর উচ্চতা গুণ করলেও কিন্তু ক্ষেত্রফল পাওয়া যাবে। কিন্তু অ্যাকচুয়ালি মাত্রা গুণ হচ্ছে 2টা, তাহলে 2টি মাত্রা থাকলে নর্মালি ক্ষেত্রফল পাওয়া যায়। তো যত ধরনের আমরা ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত আঁকি না কেন, এই সবগুলি হচ্ছে মূলত দ্বিমাত্রিক, এটা একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিমাত্রিক, এই যে ঘনবস্তু। আর আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এদের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, এদেরকে আমরা দ্বিমাত্রিক বস্তু বলবো। অর্থাৎ আমরা এই যে যত প্রকারের ত্রিভুজ আঁকি না কেন, যত ধরনের চতুর্ভুজ আঁকি, বৃত্ত আঁকি, এগুলো সবই হচ্ছে দ্বিমাত্রিক। ওকে, ফাইনালি সমতল বিন্দু। একটি তলের উপরে যতগুলি বিন্দু থাকে, আমরা যদি আরেকটু সূক্ষ্মভাবে চিন্তা করি তাহলে এই একটি তল আসলে অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত। এবার যখন আমরা এখানে একটা রেখাংশ আঁকবো তখন এই যে অসংখ্য বিন্দু থেকে এই রেখার উপরে কিন্তু নির্দিষ্ট বিন্দুগুলো থাকবে এবং নির্দিষ্ট বিন্দুগুলো মিলেই হচ্ছে একটা রেখাংশ হয়ে যায়। তাহলে একটি তলের উপরে অসংখ্য বিন্দু থাকে, তাহলে যে সকল বিন্দু একই সমতলের উপরে থাকে তাদেরকে আমরা সমতল বিন্দু বলি। যেমন আমাদের ধরে নিই যে রুমে একটা টেবিল আছে, তাহলে এই যে টেবিলের উপরে যে বিন্দুগুলো আছে এগুলো টেবিলের উপরে সমতল, এই টেবিলের উপরে বিন্দু। আর ফ্লোরের এটা আর একটা তল, এই ফ্লোরের উপরে যে বিন্দুগুলো আছে সেগুলো ফ্লোর যে তল হিসাবে আমরা বিবেচনা করছি সেগুলোর বিন্দু। ওকে, তাহলে এ বি সি ডি বিন্দুগুলি একটি সমতল বিন্দু, কারণ বিন্দুগুলি একই সমতলে আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কিছুটা হলেও প্রাথমিক ধারণা পেয়েছো। তোমরা যখনই এই টপিকগুলো পড়বা অত্যন্ত গুরুত্বের সাথে প্রত্যেকটা টপিক বুঝে পড়ার চেষ্টা করবা, কারণ জ্যামিতির তথ্যগুলো আমাদের খুব ভালো করে ষষ্ঠ শ্রেণী থেকে শেখা উচিত, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। কারণ যখন তোমরা 9-এ উঠবা তখন কিন্তু জ্যামিতির অংশটা অনেক বেশি হবে। ইভেন কলেজে গেলে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য আরও বেশি। সুতরাং এখন থেকে জ্যামিতির প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে বুঝে পড়ার চেষ্টা করবা। তাছাড়া ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণে ইচ্ছুক তাদের জন্য জ্যামিতির যে কোশ্চেনগুলো হয় সেগুলো আনসার করতে গেলে জ্যামিতির বেসিক সম্পর্কে বেশ ভালো গভীর জ্ঞান রাখতে হবে। তো তোমরা সেভাবে পড়াশোনা করবে। আশা করি যদি বুঝে পড়ো তাহলে অবশ্যই ভালো করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।